আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা যেই জিনিসটা শিখবো সেটা হলো যে কিভাবে ধাতু বিশুদ্ধ করা হয়। ধাতু কিভাবে বিশুদ্ধ করা হয়। আচ্ছা, ধাতু বিশুদ্ধকরণ পদ্ধতিটা আসলে কোথায় আসছে খেয়াল করো। আমরা যদি বলি, আমরা এখন তোমাদের পড়ছি হলো দশম অধ্যায়, 10th চ্যাপ্টার। এটা দশম অধ্যায়, কেমিস্ট্রির দশম অধ্যায়। দশম অধ্যায়ের অন্যতম ইম্পর্টেন্ট, কত মার্কের জন্য এটা ভাইয়া? এটা হলো তোমার 2 মার্কেও আসে, অনেক সময় 3 মার্কেও আসে। দুইটার জন্য ইম্পর্টেন্ট, 2 মার্কের জন্য এটা আসতে পারে, 3 মার্কের জন্য আসতে পারে। সেটা হলো কি ধাতু বিশুদ্ধকরণ পদ্ধতি। যখন আমরা একটা আকরিক থেকে ধাতু আহরণ করি, ধাতু আহরণ করার পর যেই ধাতুটা পাই সেই ধাতুটা আসলে বিশুদ্ধ থাকে না। যেমন আমরা যদি একটু সামনে যাই, খেয়াল করো। ধরো তুমি একটা আকরিক থেকে কপার ধাতু আহরণ করছো। কি ধাতু আহরণ করছো? কপার। এই কপার ধাতুটা তুমি আহরণ করছো। এখন কথা হলো, তোমার কাছে কপার আছে, কিন্তু এই কপার যে ধাতুটা তুমি আহরণ করছো কি পদ্ধতিতে? লাস্ট পদ্ধতি ছিল কি, লাস্টের যে অংশটা ছিল সেটা ছিল যে অক্সিজেন মুক্ত করা বা অক্সাইড মুক্ত করা। কারণ অক্সাইড মুক্ত করার পর যে কপারটা পাইছো বিজারণ পদ্ধতি যেটা, সেই কপারটা আসলে হয় কি 98% বিশুদ্ধ থাকে সর্বোচ্চ। সর্বোচ্চ কত? 98%। এটা আরও কম হইতে পারে, 98% আরও কম বেশি হইতে পারে। ওকে, তার মানে আমরা যে ধাতুগুলা পেয়ে থাকি আকরিক থেকে বিজারণ পদ্ধতির মাধ্যমে, মানে আমাদের 4 নম্বর ধাপটা অক্সাইড বিজারণ পদ্ধতি, যেটা অক্সাইড মুক্তকরণ পদ্ধতি। এখানে আমরা যে ধাতুগুলো পাই, এই ধাতুগুলো 100% আমাদের কাছে কি 100% পিওর না, 100% পিওর থাকে না। ওকে, সেই ক্ষেত্রে কি হয়, সাধারণত 97, 98 বা 95 এমন পার্সেন্টেজ থাকে। বিশেষ করে কপারের ক্ষেত্রে আমি বলেই দিলাম সেটা কত থাকে, সেটা থাকে হলো 98%। এখন এই ধাতুটাকে পিওর করার জন্য বা ফুললি 100% আমরা ধাতু পাওয়ার জন্য আমরা দুইটা পদ্ধতি করে থাকি, সেটাকে বলা হয় ধাতু বিশুদ্ধকরণ। ওকে, তো ধাতু বিশুদ্ধকরণ পদ্ধতি আসলে দুইটা। ধাতু বিশুদ্ধকরণ পদ্ধতি কত? এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। দুই রকম পদ্ধতি আছে। এক নম্বর যে পদ্ধতিটা সেটাকে বলে বিগালক পদ্ধতি। কি পদ্ধতি? বিগালক। বিগালক পদ্ধতি। ওকে, এই বিগালক যুক্ত করা হয় ওর ভিতরে। আচ্ছা, বিগালক নিয়ে আমরা আরো বেশি ভালো করে পড়বো। বিগালক পদ্ধতি। 2 নাম্বারটা কি বলা হয়? 2 নাম্বার যে পদ্ধতি সেটা বলা হয় ভাইয়া, এটাই মেন ইম্পর্টেন্ট, সেটা হলো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। এটাই কি বলা হয়? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। বিশ্লেষণ পদ্ধতি। এই দুইটা পদ্ধতি নিয়ে আমরা আজকে পড়াশোনা করব মূলত, বুঝছো? এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি এবং বিগালক পদ্ধতি, এই দুইটা নিয়ে মেনলি পড়াশোনা করব। তবে এখানে ইম্পর্টেন্ট কোনটা? এই যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, এটা খুব 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 ইম্পর্টেন্ট। এটা কি খুব 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 ইম্পর্টেন্ট। তো এই জিনিসটা নিয়ে আমরা মেনলি পড়াশোনা করব। তো চলো সামনের দিকে যাওয়া যাক। ওকে, তো এটা প্রথম যেটা কি আমরা বলছিলাম, বিগালক পদ্ধতি। কি পদ্ধতি? বিগালক পদ্ধতি, 1 নম্বর পদ্ধতি। আচ্ছা, বিগালক জিনিসটা কি? দেখো, তুমি ধরো বক্সাইড ধাতু, খেয়াল করো বক্সাইড আকরিক যেটা আছে, বক্সাইড কোনটা বলো তো? অ্যালুমিনিয়াম অক্সাইড, তাই না? সাথে 2 অণু পানি, এটা হলো বক্সাইড। যদি আমি বলি ক্যালসিয়ামের একটা আকরিক, তাহলে ক্যালসিয়াম কার্বনেট হইতে পারে, এটা হতে পারে, তাই না? চুনাপাথর ক্যালসিয়াম আকরিক। তারপরে জিঙ্ক ব্লেড, যেমন জিঙ্ক সালফাইড, জিঙ্ক সালফাইড। তারপরে আয়রনের আছে Fe2O3, হ্যাঁ, হেমাটাইট, লিমোনাইট, অনেকগুলো আছে। Fe3 এর সাথে 3 অণু পানি থাকে, লিমোনাইট যেটা আছে। ওকে, এগুলো আছে। এইগুলো থেকে তুমি যখন ধাতু আহরণ করবা, তুমি এগুলা থেকে যখন ধাতু আহরণ করবা, এখান থেকে তুমি কি পাবা বলো তো? অ্যালুমিনিয়াম পাবা, এখান থেকে তুমি ক্যালসিয়াম ধাতু পাবা, এখান থেকে তুমি জিঙ্ক ধাতু পাবা, আবার এখান থেকে তুমি আয়রন ধাতু পাবা। এই যে ধাতুগুলা পাইলা, এগুলা কি হয়েছে? সমস্যা একটাই। সমস্যা কি? সমস্যা হলো এগুলো পুরোপুরি পিওর না, 100% পিওর না। এর ভিতরে এখন কি আছে? খনিজ মল রয়েছে। এর ভিতরে কি আছে? খনিজ মল উপস্থিত। এখন এর ভিতরে খনিজ মল আছে। এই খনিজ মলকে দূর করার জন্য তোমাকে এখন কি করতে হবে? খনিজ মল দূর করার জন্য আমরা ধাতু বিশুদ্ধকরণ এই পদ্ধতিটা নিয়ে আসবো। তো বিশুদ্ধকরণের প্রথম যে ধাপটা আমরা বললাম যে সেটা হলো বিগালক পদ্ধতি। আচ্ছা, বিগালক পদ্ধতিটা করলেই কি হবে? 100% হয় না, তবে বিগালক পদ্ধতি কিছুটা কাজ করতে পারে। এখন 100% কাজ করবে না, সব থেকে ভালো কাজ করে যেটা 2 নাম্বার, সেটা হলো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। আচ্ছা, বিগালক পদ্ধতি একদম শর্টে আমি বলে দিই, খেয়াল করো। ধরো তোমার কাছে ধাতুটা আছে, ধাতু ধরো অ্যালুমিনিয়াম আছে, এই ধাতুর ভিতরে এখন খনিজ মল আছে। কি আছে? এর ভিতর কি আছে? খনিজ মল আছে। খনিজ মল। আচ্ছা, এই খনিজ মলটা যদি, এই ধাতুর ভিতরে যে খনিজ মলটা আছে, এই খনিজ মলটা যদি ক্ষারীয় হয়, কি হয়? খনিজ মলটা যদি ক্ষারীয় হয়, তখন তুমি যে বিকালকটা যুক্ত করবা, ক্ষারটাকে খাওয়ার জন্য, খনিজ মলকে খাওয়ার জন্য তুমি একটা অ্যাসিড যুক্ত করবা। যে কোনো অ্যাসিড দিলে হবে না, কারণ অ্যাসিড দিলে আবার অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করে ফেলবে। দ্যাটস ওয়াই আমরা এখানে যুক্ত করব সিলিকন ডাইঅক্সাইড, সিলিকেট যেটা বলা হয়। ঠিক আছে, সিলিকন ডাইঅক্সাইড কি একটা কি বলা হয়? দুর্বল অ্যাসিড, খুবই দুর্বল একটা অ্যাসিড। ওকে, এই মৃদু অ্যাসিডটা কি করবে? এই ক্ষারীয় খনিজ মলের সাথে বিক্রিয়া করে
আলাদা করে ফেলবে, লবণ পানি তৈরি করে ফেলা দিবে। তাহলে এটা লবণ পানি যদি হয়ে যায়, এটা আলাদা হয়ে যাবে, পানির সাথে মিশে যাবে, অ্যালুমিনিয়ামটা কি থাকবে ওখানে অবশিষ্ট অবস্থায় থাকবে। তাহলে আমরা বলতে পারি খনিজ মল যদি ক্ষারীয় হয়, বিগালক হবে কি? বিগালক হবে সিলিকন ডাইঅক্সাইড। বিগালক হবে কি? বিগালক হবে হলো সিলিকন ডাইঅক্সাইড। ক্লিয়ার? বিগালক হবে সিলিকন ডাইঅক্সাইড, কারণ এই বিগালকটা কি, সিলিকন ডাইঅক্সাইড কি অ্যাসিডীয়, এটা হলো একটু অ্যাসিড ধর্মী। এটা যেহেতু অ্যাসিড ধর্মী তাহলে ও ক্ষারকে খেয়ে ফেলবে। গেল, এটা 1 নাম্বারটা। তাহলে 1 নাম্বার কি বললাম? বিগালক কি সিলিকন ডাইঅক্সাইড যদি খনিজ মল ক্ষারীয় হয়। আবার ধরলাম আমার খনিজ মল যেটা আছে, এই খনিজ মলটা ক্ষারীয় না, এটা কি? এটা অ্যাসিডীয়, এটা অ্যাসিড। তাহলে আমার যে একটা খনিজ মল আছে যেটাকে আমার দূর করতে হবে, সেটা হলো অ্যাসিডীয়। কি কন্ডিশন আছে বলো তো? অ্যাসিডীয় কন্ডিশন আছে। এখন তো আর সিলিকন ডাইঅক্সাইড দিলে হবে না, অ্যাসিডের সাথে কি সিলিকন ডাইঅক্সাইড বিক্রিয়া করবে? অবভিয়াসলি করবে না, এটাই তো করার কথা, তাই না? তাহলে এখানে তোমাকে এমন একটা ক্ষার যোগ করতে হবে যেটা এই অ্যাসিডীয় খনিজ মলকে এখান থেকে নিয়ে ভেঙে যাবে। ওকে, এখানে আমরা যে ক্ষারটা ব্যবহার করি সেই ক্ষারটার নাম কি? সেই ক্ষারটার নাম হলো ক্যালসিয়াম অক্সাইড। কি ব্যবহার করি বলো তো? আমরা ব্যবহার করি ক্যালসিয়াম অক্সাইড। ওকে, ও না গেলে নাই, ওকে ও যাবে না। ওকে, আমরা কি করি এখানে? ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করি। তাহলে এই খনিজ মলকে খাওয়ার জন্য আমরা বিগালক হিসেবে কি ব্যবহার করব? বিগালক হিসেবে ব্যবহার করব ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড একটা কি বলো তো? ক্যালসিয়াম অক্সাইড একটা হলো মৃদু ক্ষার। এটা একটা কি? মৃদু ক্ষার। এই ক্ষারটা কি করবে? এই ক্ষারটা একে খেয়ে ফেলা দিবে। ওকে, এই ক্ষারটা কি করবে? একে খেয়ে ফেলা দিবে, ব্যাস খনিজ মল হারাই যাবে। খনিজ মল হারিয়ে গেলে কি থাকবে অবশিষ্ট? ধাতু থাকবে। একদম সহজ কথা যে আমাদের যদি খনিজ মলটা ক্ষারীয় হয়, বিগালক হবে সিলিকন ডাইঅক্সাইড। খনিজ মলটা যদি অ্যাসিড হয়, বিগালক হবে ক্যালসিয়াম অক্সাইড। ক্লিয়ার? ওকে, মেন অংশটাই আসি, যেটা আলাদাভাবে আসবে। সেটা হলো কি, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আমরা কি করতে পারি? ধাতু বিশুদ্ধকরণ করতে পারি। এখন তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটা আসলে কেমন, ভালো করে খেয়াল করো, এটা মনোযোগ দিতে হবে। ওকে, তোমরা যদি ভালো মার্ক পেতে চাও এইসব অধ্যায় থেকে, এইসব জিনিস মিস করে দেবে না, বুঝছো? এগুলো মিস করলে ভালো মার্ক কিন্তু হাতছাড়া হয়ে যাবে। ওকে, বলছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু বিশোধন। ভালো করে একটু মনোযোগ দিয়ে একটু খেয়াল করো। একটা এমসিকিউ বলে দিচ্ছি, এমসিকিউটা মনে রাখবা। আমরা বলছিলাম যে কপার যেটা আছে এটাকে যদি আমি বিজারণ পদ্ধতিতে আলাদা করে রাখি আগে থেকে, মানে অক্সাইড যদি দূর করি, তখন এটা হয় কত? 98% বিশুদ্ধ। 98% বিশুদ্ধ পাওয়া যায়। কিন্তু এটাকে যদি আরও ভালো বিশুদ্ধ করতে হয়, আমি যদি এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটা করি, এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির পরে কপার, নতুন যে কপারটা পাবো, সেই কপারটা প্রায় 99.99% পর্যন্ত এটা কী হয়ে যাবে? বিশুদ্ধ হয়ে যাবে। মানে অলমোস্ট 100%-এর কাছাকাছি ওরা বিশুদ্ধ হয়ে যাবে। বুঝতে পারছো? 99.99% ওরা কী হয়ে যাবে? বিশুদ্ধ হয়ে যাবে। তাহলে এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি আসলে খুব ইফেক্টিভ একটা পদ্ধতি, কিন্তু অনেক সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। একটু ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ পদ্ধতি, তবে বেশ ইফেক্টিভ পদ্ধতি। তোমাদের বইয়ে যে ছবিটা আছে এটাই নিয়ে আসছে, আমি নিজেও একটা ছবি আঁকি, অন্য আর একটা করে দেখাবো। ঠিক আছে, দুইটা দিয়ে দেখাবো, একটা দিয়ে আমরা বিশ্বাসী না। হ্যাঁ, একটাতেই যে তুমি শিখে যাবা এটা আমরা মনে করছি পারবা তুমি, কিন্তু দুইটা আমরা আরেকটা প্র্যাকটিস করবো। ওকে, প্রথমে যেটা খেয়াল করছো, এখানে বলছে যে দুইটা পাত আছে, খেয়াল করো দুইটা পাত। প্রথম পাতটা হলো, এটা হলো অবিশুদ্ধ পাত। এই যে এখানে একটা পাত দেখছো, যেই পাতটা একটা মনোযোগী দিয়ে একটু খেয়াল করো, যে পাতের নিচের দিকে একটু ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে, তাই না? নিচের দিকটা একটু আমি এটা সরাই দিই, দেখো এই যে নিচের দিকে দেখো একটু ক্ষয়ে ক্ষয়ে গেছে, তাই না? এই যে ক্ষয়ে যাওয়া অংশ পাচ্ছ, তাই না? এদিকে একটু খেয়াল রেখো। এটাকে বলছি আমি অবিশুদ্ধ পাত, এটাকে বলছি আমি বিশুদ্ধ পাত। দুইটা জিনিস একটু মনে রাখলে হবে। যেই বিশুদ্ধ পাত আছে, আমরা 100% পিওর যে বিশুদ্ধ কপার পাত আছে, সেইটার সাথে আমরা নেগেটিভ পার্টটা যোগ করব। কোন পার্টটা বলো তো? নেগেটিভ দণ্ডটা যোগ করব। আমাদের যে বাইরে যে কোষ আছে, তড়িৎ রাসায়নিক কোষ, এই কোষের নেগেটিভ পার্ট বলে দেখছো, আমি পজিটিভ পার্ট এখানে লিখে দিয়েছি। আচ্ছা, এখানে কি করব? নেগেটিভ পার্টটা এর সাথে যোগ করব। তাহলে নেগেটিভ দণ্ডটা যুক্ত হবে কার সাথে বলো তো? এই বিশুদ্ধ কপারের সাথে। আর অবিশুদ্ধ কপার মানে এই যে 98% যে কপারটা, যেটাকে আমি অবিশুদ্ধ ধরছি, এটা ধর সেই 98% কপার, এর সাথে আমি যুক্ত করবো কোনটা বলো তো? পজিটিভ সাইড। তাহলে এটা আমার পজিটিভ চার্জে চার্জিত থাকবে, আর এটা আমার নেগেটিভ চার্জে চার্জিত থাকবে। তাহলে খেয়াল করো তো, এই দণ্ডটা আমার এখন পজিটিভ চার্জে চার্জিত, আর এই দণ্ডটা আমার নেগেটিভ চার্জে চার্জিত। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? এই যে এই অবিশুদ্ধ দণ্ডটা আমরা কোথায় পাইছিলাম? এটা আমরা আকরিক থেকে নিয়ে আসছি, আকরিক থেকে ধাতু নিষ্কাশন পদ্ধতিতে আমরা এটা নিয়ে আসছি। আর এটা আমার কাছে আছে 100% বিশুদ্ধ একটা কপারের দণ্ড। এটা কত? 100% বিশুদ্ধ একটা কপারের দণ্ড আমার কাছে আছে আগে থেকে।
ওকে, এখন এর সাথে লাগাইছি আমি নেগেটিভ পার্ট আর এর সাথে লাগাইছি পজিটিভ পার্ট। এবার আর একটু খেয়াল করো, এখানে যেই নিচে যেই দ্রবণটা দেখছো না, এই দ্রবণটা হতে হবে এই যে যেই দণ্ড দিছি আমরা কপারের দণ্ড, দুইটাই কপার দণ্ড না, এই দ্রবণটা হতে হবে কপারের উচ্চ দ্রাব্যতা বিশিষ্ট কোনো একটা লবণের দ্রবণ। এখন কপারের উচ্চ দ্রাব্যতা কি কোন কোন লবণ হইতে পারে দেখো, যেমন হইতে পারে কপার সালফেট, হইতে পারে কপার নাইট্রেট, হইতে পারে কপার নাইট্রেট। ওকে, এইগুলা হইতে পারে, কপার ক্লোরাইডও হতে পারে, তবে এটা অত ভালো হয় না। এই দুইটার ভিতরে যে কোনো একটা দেওয়ার চেষ্টা করবা, কপার সালফেট এবং কপার নাইট্রেট, এই দুইটার ভিতরে একটা লবণ দেওয়ার চেষ্টা করবে, এর বাইরে লবণ দেওয়ার চেষ্টা করবে না। কপার হাইড্রোক্সাইড তো অবশ্যই না, কপার হাইড্রোক্সাইড দিলে কাজই হবে না। হয় সালফেট নয় নাইট্রেট, এই দুইটার ভিতরে দেওয়ার চেষ্টা করবো, কারণ এই দুইটা সব থেকে দ্রাব্যতা উচ্চ দ্রাব্যতা বিশিষ্ট লবণ। তো ওরা সালফেট দিয়েছে, আমরা সেই সালফেটের কথা চিন্তা করি। তাহলে এই দ্রবণে যদি কপার সালফেট থাকে তাহলে কি কি আয়ন আছে এখানে বলো তো? এখানে আছে, এখানে প্রথমে আছে হলো কপার 2+ আয়ন। কি আছে বলো তো? কপার 2+ আয়ন। আর সালফেট 2- আয়ন। কি আছে? সালফেট 2- আয়ন। এই দুইটা আয়ন কিন্তু এই দ্রবণে অলরেডি আছে। কেন এই দুইটা আয়ন আছে বলো তো? কারণ এই লবণটা আমি দিয়েছি, কপার সালফেট লবণটা এর ভিতরে দিয়েছি। ওকে, এখন একটা মনোযোগ দাও তো, একটু মনোযোগ দিলে কাজ হয়ে যাবে, বুঝছো? কপার 2+ আয়ন মানে প্লাস আয়ন, আর সালফেট - আয়ন। ওকে, কপার যে 2+ আয়ন আছে, এই প্লাস আয়নটা কাকে আকর্ষণ করবে? নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে। যেখানে নেগেটিভ চার্জ আছে সেখানে যে ও ইলেকট্রন নিতে চাইবে, নেগেটিভ চার্জ কোনটা? এইটা। তাহলে এই কপার 2+ যাবে কোথায়? এই দণ্ডে যাবে, গিয়ে কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে, গিয়ে কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। এখন তুমি বলতে পারো ভাইয়া তাহলে সালফেট মাইনাস তো এখানে যাবে, যে ইলেকট্রন দান করবে না, করবে না। কেন করবে না বলো তো? না করার কারণ হলো সালফেট অত্যন্ত মানে ওর সক্রিয়তা যে ক্রমটা আছে সেটা অনেক উপরে, ও সহজে ইলেকট্রন দান করতে চায় না। সালফেট আয়ন সহজে ইলেকট্রন দান করতে চায় না, এর যতই পজিটিভ হোক না কেন এর কাছে ইলেকট্রন দান করবে না। কিন্তু তুমি এখানে যদি কপার ক্লোরাইড নিতে, তাহলে ক্লোরিন কিন্তু ইলেকট্রন দান করে বসে থাকতো, তাহলে ঝামেলা হয়ে যেত, তাহলে বিক্রিয়াটা হইতো না। এই জন্য আমি বলছি হয় কপার সালফেট নিতে হবে, নয় কপার নাইট্রেট নিতে হবে। ওকে, এই জন্য আমাকে কপার সালফেট এবং নাইট্রেট নিতে হবে, নইলে এইটা আবার আয়ন দিয়ে মানে ইলেকট্রন দিয়ে বসে থাকবে, জারিত হয়ে যাবে, এটা ঝামেলা হবে। তাহলে এই পথেও যাবে না। কেন যাবে না? কারণ ও ইলেকট্রন দান করতে চায় না, ওর জারণ ধর্ম খুবই কম, বিজারণ ধর্ম অনেক বেশি। ওকে, তাহলে কি হলো? কপারটা ওইদিকে গেল কিন্তু সালফেটটা এইদিকে গেল না, সালফেট এখানে গেল না, সালফেট তার জায়গায় বসে আছে। কপার যদি ওখানে চলে যায়, এবার একটু মনোযোগ দাও, মনোযোগ, একদম মনোযোগ, ফুল মনোযোগ, 1 মিনিট। তাহলে কপারটা যদি আমার এখানে চলে যায়, তাহলে পজিটিভ চার্জের ঘাটতি ঘটছে, দ্রবণে পজিটিভ চার্জ কমে গেছে আর নেগেটিভ চার্জ সালফেট বেড়ে গেছে। ওকে, কারণ কপার কোথায় চলে গেছে? কপার নেগেটিভ দণ্ডে চলে গেছে, যেটা 100% বিশুদ্ধ দণ্ড একটা। ওকে, এবার একটু খেয়াল করো, এখানে যদি আমার নেগেটিভ চার্জ থাকে, এই নেগেটিভ চার্জের আকর্ষণে এইখানে যেই কপার ছিল, দণ্ডে যে কপার ছিল, সেই কপার বলবে যে আমি ওর কাছে যাব, যাওয়ার জন্য কপার ভেঙে দ্রবণে আসবে কপার 2+ আকারে। কি আকারে বলো তো? কপার 2+ আকারে। এখন কপার 2+ আকারে কেন দ্রবণে আসলো? সালফেট আয়নের জন্য। সালফেট আয়ন ওকে টানছে, সালফেট আয়নের সাথে ছিল কপার, কপার অলরেডি চলে গেছে। এখন সালফেট বলছে এই কপার তুমি আমার কাছে আসো 2+ হয়ে। 2+ হয়ে ও যখন আসবে, কপার কি করবে? এই দণ্ডে ইলেকট্রন দিয়ে যাবে না, কপারের নিজের ইলেকট্রন এই দণ্ডে দিয়ে তারপরে ওইখানে আসবে। এখন এই দণ্ড ইলেকট্রন নিজেও চাচ্ছে, কারণ এই দণ্ডে কি, এই দণ্ড হলো একটা পজিটিভ চার্জে চার্জিত। তাহলে এই ইলেকট্রন এই পজিটিভ চার্জের সাথে যে যুক্ত হবে, তাহলে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হলো দ্রবণে যে কপারটা ছিল, আমরা যদি জারণ বিজারণ বিক্রিয়াটা লিখি, দ্রবণে যে কপারটা ছিল সেই কপারটা কি আকারে ছিল বলতো? কপার 2+ আয়ন আকারে ছিল, তাই না? ও ছিল হলো অ্যাকুয়াস। কি ছিল? দ্রবণে অ্যাকুয়াস। ও কি করলো বলতো? যে কাজটা করলো, ও হলো 2টা ইলেকট্রন গ্রহণ করলো, কোথা থেকে? এই নেগেটিভ পার্ট থেকে। এই নেগেটিভ থেকে কি করলো? 2টা ইলেকট্রন গ্রহণ করলো। তাহলে 2টা ইলেকট্রন যদি গ্রহণ করে, তাহলে কপার 2+ কি হয়ে গেল বলতো? কপার সলিড হয়ে গেল, কপার সলিড হয়ে গেল। বুঝতে পারছো আশা করি এইটুকু? এবার ওই কপারের জায়গাটা নেওয়ার জন্য কপার সলিড যে ছিল এখানে, সেই সলিডটা কি করলো? কপার যে সলিড ছিল, এই সলিড কি করলো? ওই দণ্ডে ইলেকট্রন দান করলো, দণ্ডে কি করলো? ইলেকট্রন দান করে দিল। দণ্ডে ইলেকট্রন দান করে ও কি হইলো বলতো? কপার 2+ আয়ন হইলো, আর সাথে 2টা ইলেকট্রন দান করলো। কপার 2+ আয়ন হয়ে কোথায় গেল বলতো? দ্রবণে গেল, মানে অ্যাকুয়াস হয়ে গেল, ও অ্যাকুয়াস হয়ে গেল। আর আগে ছিল সলিড, আর এ ছিল অ্যাকুয়াস, পরে হলো সলিড। খেয়াল করো, এখানে ইলেকট্রন গ্রহণ করছে, এই কপারটা ইলেকট্রন গ্রহণ করে এই দণ্ডে গেছে। তাহলে এটাকে আমরা কি বলবো বলতো? ইলেকট্রন গ্রহণ মানে কি? বিজারণ বিক্রিয়া। আর বিজারণ বিক্রিয়া হয় কোথায়? ক্যাথোডে। তাহলে এটা ক্যাথোড বিক্রিয়া। কি বিক্রিয়া? ক্যাথোড, ক্যাথোড রিয়াকশন। এই জন্য এটাকে বলা আছে কি? ক্যাথোড। দেখো বিশুদ্ধ কপার দণ্ডটাকে কি বলা আছে? ক্যাথোড। বিজারণ হয় ক্যাথোডে আর জারণ হয় অ্যানোডে। অ্যানোড কোথায় হয়েছে? তাহলে দেখো তো এইটা ইলেকট্রন দান করছে না, তাহলে এই দণ্ডটা, এই অ্যানোড দণ্ডে কি হয়েছে?
জারণ বিক্রিয়া হয়েছে, তাহলে এটা হলো অ্যানোডের বিক্রিয়া, এটা হলো অ্যানোডের বিক্রিয়া। তাহলে উপরে এটা হলো ক্যাথোডের বিক্রিয়া, নিচেরটা অ্যানোডের বিক্রিয়া। এখন এই দুইটাকে যদি আমি যোগ করে দিই, হ্যাঁ, এই দুইটাকে যদি একবারে যোগ টানি বিক্রিয়া দুইটা, তাহলে কি হয় দেখো তো, এই ইলেকট্রন আর এই ইলেকট্রন কাটাকাটি, তাহলে থাকে কি কপার 2+, যেটা অ্যাকুয়াস, প্লাস কপার সলিড, এখান থেকে বিক্রিয়া করে এদিকে কি হবে বলতো, কপার সলিড প্লাস কপার 2+, এটা অ্যাকুয়াস। এই বিক্রিয়াটা হচ্ছে, একটু মনোযোগ দাও, খেয়াল করো। এখান থেকে কপারগুলো ভাঙছে, ভাঙতে ভাঙতে দ্রবণে যাচ্ছে। এই কপারটা যে এখানে দ্রবণে আসছে, এই দ্রবণে আসার পরে কপারটা কি করবে বলো তো, দ্রবণে কপারটা আসার পরে, এই কপারটা দ্রবণে আসার পরেও দেখবে যে এখানে নেগেটিভ চার্জ, এখানে দেখছে কি নেগেটিভ চার্জ। এই কপারটাও আবার এখানে যাবে, এই কপারটা আবার কোথায় যাবে, এই দণ্ডে যাবে। এই দণ্ডে গেলে আবার কি হবে, এই সালফেট আয়ন বলবে যে তুমি আবার আসো, আবার এখানে আসবে, আবার যাবে, আবার আসবে, আবার যাবে, আবার আসবে, আবার যাবে, এই কাজটাই চলতে থাকবে। তাহলে জিনিসটা যদি আরেকটু ভালো করে মুছে মুছে দেখাই দিই আমি, ভালো করে একটু খেয়াল করো, ভালো করে একটু খেয়াল করো। তাহলে এখানে দ্রবণে যেই কপারটা ছিল, এই কপারটা গেছে এখানে, কেন, কারণ এখানে নেগেটিভ চার্জ। এই যে দ্রবণে কপারটা গেছে কোথায়, ওখানে গিয়ে ইলেকট্রন নিয়ে কপার সলিড হয়ে গেছে। তাহলে দেখো এই বিশুদ্ধ যে দণ্ডটা, সেই দণ্ডটা আস্তে আস্তে মোটা হবে, কারণ কপার ওখানে যাচ্ছে। এই দ্রবণ থেকে যাওয়ার কারণে এই সালফেট আয়ন এই কপারকে বলছে তুমি আসো আমার কাছে। তাহলে এই কপারটা গেল কি আকারে, কপার 2+ আকারে। তাহলে এই ইলেকট্রন দান করলো কোথায়, এখানে এই দণ্ডে দান করলো, এই পজিটিভ দণ্ডে দান করলো। দেখো তো এই কপার সলিড কি করছে, কপার 2+ হয়ে দ্রবণে গেছে, আর দুইটা ইলেকট্রন দান করছে ওর নিজেকে, এই যে এই দণ্ডকে দান করছে। তো এখন এই দণ্ড যদি ভেঙে ভেঙে বারবার এখানে যাইতে থাকে, তাহলে এই দণ্ডটা আস্তে আস্তে কি হবে, এরকম ক্ষয়প্রাপ্ত হবে না বলো। তাহলে কি হবে, এখানে যে অ্যানোড দণ্ডটা আছে, অ্যানোড দণ্ডটা বারবার ক্ষয়প্রাপ্ত হবে, কারণ ও ভাঙছে। আর ক্যাথোড দণ্ডটা আস্তে আস্তে মোটা হবে। দেখো এই কপার 2+ যখনই আসছে, তখন দেখছে এখানে ইলেকট্রন আবার যাবে, ওখানে গেলে কি হলো, এই জায়গাটা আবার ফাঁকা, এই জায়গা ফাঁকা হলে আবার কপার ভাঙবে, আবার যাবে, আবার ভাঙবে, আবার যাবে, এইটাই হইতে থাকবে। তার মানে কি অ্যানোড দণ্ডটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবে, ক্যাথোড দণ্ডটা আস্তে আস্তে মোটা হতে থাকবে। কারণ ক্যাথোড দণ্ডে যাচ্ছে কি বারবার বলো তো, ক্যাথোড দণ্ডে আসছে কি কপার, এখান থেকে কপারটা বারবার এখানে যাচ্ছে, তাই না। তাহলে এই অ্যানোড দণ্ড থেকে অবিশুদ্ধ যেই দণ্ড আছে, এই দণ্ড থেকে কপারগুলো আস্তে আস্তে কোথায় যাচ্ছে, বিশুদ্ধ কপারের সাথে মিশে একটা মোটা কি তৈরি করছে, একটা মোটা দণ্ড তৈরি করতেছে। ওকে, তাহলে এর মাধ্যমে কি আমি বিশুদ্ধ কপার পাবো না। আশা করি এইটুকু বুঝতে পারছো। চলো আমরা নিজেরাও একটা সুন্দর করে একটা জিনিস আঁকানোর চেষ্টা করি, যে নিজেরাও আঁকিয়ে একটা বানানোর চেষ্টা করি। ওকে, তো আমরা যদি ধরো এইরকম একটা গঠন যদি আমরা দেই, ওকে ওয়েট, আমাকে একটা মিনিট সময় দাও, হ্যাঁ, আমরা এইটা একটু আঁকাই নি। হ্যাঁ, ওকে, এবার একটু খেয়াল করো, আমরা যদি একটা দণ্ড নিই, এখান থেকে এখানে দুইটা দণ্ড দিতে হবে, হ্যাঁ, দুইটা দণ্ড দিতে হবে। এই যে এইভাবে আমরা দণ্ড দুইটা দিতে পারি, আর আরেকটা এখানে, দুইটা। ওকে, এবার আমরা একটু অন্য দণ্ড দিই। এইখানে ধরো বাদ বাকিটুকু আছে, এখানে যেই দ্রবণটা আছে, ওকে, এই দ্রবণটা আছে। এবার একটু খেয়াল করো, চলো আমরা এবারটা বানাই। আমরা মনে করলাম অ্যালুমিনিয়াম দিয়ে বানাবো আমরা, হ্যাঁ। তো আমরা ধরলাম এটাকে 100% বিশুদ্ধ অ্যালুমিনিয়াম, এটা হলো 100% বিশুদ্ধ অ্যালুমিনিয়াম দণ্ড, আর এটা কি, এটা হলো আমার অবিশুদ্ধ অ্যালুমিনিয়াম দণ্ড, অবিশুদ্ধ অ্যালুমিনিয়াম দণ্ড। ওকে, একটা খেয়াল করো, এবার এই দ্রবণের ভিতরে আমি কি দিব বলতো, এই দ্রবণের ভিতরে দিব আমরা অ্যালুমিনিয়ামের কোনো একটা উচ্চ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যেমন অ্যালুমিনিয়াম সালফেট দিতে পারি। ওকে, অ্যালুমিনিয়াম সালফেট এটা দিতে পারি, অ্যালুমিনিয়াম সালফেট আমি দিলাম। তাহলে এই দ্রবণের ভিতরে এখন আমার কি আছে বলতো, অ্যালুমিনিয়াম 3+ আছে, আর সালফেট 2- আছে। এই দুইটা জিনিস আছে, বুঝতে পারছো, এই দুইটা জিনিস আছে। এখন কি করব, এখানে কোষ দিব, কোষের কি করব আমরা, কোষের নেগেটিভ প্রান্তটা দিব কোন দিকে বলতো, কোষের নেগেটিভ প্রান্তটা দিব হলো বিশুদ্ধতে, আর পজিটিভ প্রান্তটা দিব অবিশুদ্ধতে। কি হবে খেয়াল করো, এইখানে নেগেটিভ চার্জ আছে না, অনেক নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জের প্রভাবে অ্যালুমিনিয়াম এখানে যাবে। তাহলে কি হবে বলতো, ওখানে কি হলো, অ্যালুমিনিয়াম 3+, যেটা অ্যাকুয়াস ছিল, এরা ইলেকট্রন গ্রহণ করলো, ইলেকট্রন গ্রহণ করে কোথায় গেল বলতো, অ্যালুমিনিয়াম ধাতুতে রূপান্তরিত হইলো। তাহলে এটা কি বিক্রিয়া, ইলেকট্রন গ্রহণ, তাহলে ক্যাথোড বিক্রিয়া, এটা ক্যাথোডের রিয়াকশন, ক্যাথোডের বিজারণ বিক্রিয়া। তাহলে এই দণ্ডটা, এটা কি ক্যাথোড দণ্ড, এটা কি দণ্ড, ক্যাথোড দণ্ড।
ওকে, এরপর একটা খেয়াল করো, এই অ্যালুমিনিয়ামের এই জায়গাটা এখন কি পূরণ করার জন্য কি হবে? এই জায়গাটা পূরণ করার জন্য এই যে অবিশুদ্ধ অ্যালুমিনিয়াম আছে এখান থেকে অ্যালুমিনিয়াম ভেঙে এই জায়গায় আসবে, তাহলে এইখানকার অ্যালুমিনিয়াম ভেঙে ওখানে যাবে, তাহলে কি হবে? অ্যালুমিনিয়াম সলিড যেটা আছে, অ্যালুমিনিয়াম সলিড এরা ভাঙবে, ভেঙে কি তৈরি হবে? অ্যালুমিনিয়াম 3+ অ্যাকুয়াস তৈরি করবে, সাথে 3টা ইলেকট্রন। এই 3টা ইলেকট্রন, এই ইলেকট্রন কোথায় দিয়ে রাখবে? এই দণ্ডে দিয়ে যাবে, কারণ এই হলো একটা পজিটিভ দণ্ড আর এটা হলো নেগেটিভ দণ্ড। ওকে, তাহলে অ্যালুমিনিয়াম বারবার ভাঙবে, ভেঙে এখানে যাবে আর উপরে মিথিলে থাকবে, এই কাজটা হইতে থাকবে এবং দুই পাশে ইলেকট্রন কাটাকাটি, ব্যাস শেষ। এই হলো জারণ বিজারণ বিক্রিয়া এবং এর মাধ্যমে তুমি কি করতে পারছো? ধাতু বিশুদ্ধ করতে পারছো। এই অবিশুদ্ধ দণ্ডটা ভাঙতে ভাঙতে কোথায় যাচ্ছে? বিশুদ্ধ দণ্ডের ভিতরে যাচ্ছে আস্তে আস্তে, এবং বিশুদ্ধ দণ্ডটা মোটা হচ্ছে, অবিশুদ্ধ দণ্ডটা আস্তে আস্তে চিকন হয়ে ভেঙে ওখানে চলে যাচ্ছে এবং এর মাধ্যমে কি করতে পারি আমরা? 99.99% পর্যন্ত বিশুদ্ধ ধাতু তৈরি করতে পারি। কি করতে পারি? বিশুদ্ধ ধাতু তৈরি করতে পারি। ওকে, তো আশা করি এটা বুঝতে পারছো। আর তুমি যদি এসএসসি 27 অথবা 28 ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো, ফ্রি ক্লাস চলছে আমাদের প্ল্যাটফর্মে, 1 থেকে 10 তারিখ পর্যন্ত ফ্রি ক্লাস চলবে। সো তুমি যদি এই প্ল্যাটফর্মে নিয়মিত দর্শক হয়ে থাকো অথবা নিয়মিত না হলেও সমস্যা নাই, তুমি চাইলে এই ফ্রি ক্লাস করতে চাইলে এই নাম্বারে, জাস্ট এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করতে পারো, করলে তোমাকে একটা প্রিমিয়াম একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করাই দেওয়া হবে এবং মাসব্যাপী তুমি ফ্রি ক্লাস করতে পারবে আশা করি। এবং ভালো লাগলে পরবর্তী কোর্সগুলো তুমি দেখতে পারো, যদি ভালো লাগে তাহলে জয়েন করবা, না হলে নাই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।